চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১৫ আসামিকে আদালতে তোলা হচ্ছে আজ সকালে। কড়া নিরাপত্তার মাঝে তাদের কোর্ট চত্বরে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র রইস উদ্দিন জানান, ১৫ আসামিকে বিকালে আদালতে হাজির করা হবে। তাদের মধ্যে ৯ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড আবেদন সহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইনজীবী সাইফুল হত্যা মামলা ও আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২টি এবং পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৯ জন। তাদের মধ্যে ১৩ জন হত্যাকাণ্ডে জড়িত বলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য পেয়েছে পুলিশ। মোট ১৫ জন আসামিকে আদালতে তোলা হবে শুনানির জন্য। এর মধ্যে ৯ জন কে হত্যা মামলার সাথে সংশ্লিষ্ট এই অভিযোগে তাদেরকে সুনারেস্ট দেখানোর জন্য প্রেয়ার দেওয়া হবে। এটা যদি আদালত কর্তৃক মঞ্জুর করা হয় তাহলে পরবর্তীতে তাদের যে আইনগত প্রক্রিয়া, রিমান্ড প্রেয়ার সহ অন্যান্য যে আনুষঙ্গিক প্রক্রিয়া রয়েছে সেটা ব্যাপারে আমাদের কার্যক্রম চলবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, সকালেই তো এই ১৫ আসামিকে কোর্ট চত্বরে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখনো তাদেরকে আদালতে তোলা হয়েছে কিনা? সর্বশেষ যেটি জেনেছিলাম আমরা বিকাল ৪টার দিকে তো আদালতে তোলার কথা ছিল। জি, ঠিক ৪টায় আদালতের গারদখানা থেকে দোতলায় যে আদালত কক্ষ অর্থাৎ কাজী শরীফুল ইসলামের আদালতে সে আসামিদেরকে আনা হয়েছে। আমরা দেখেছি কঠোর নিরাপত্তায় পুলিশ এবং সেনা নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে আনা। এখানে বর্তমানে আদালত চলছে, শুনানি চলছে। এখানে বাইরে হচ্ছে অপেক্ষমান আইনজীবীরা অর্থাৎ সাইফুল ইসলাম আলিফের যে সহকর্মী, তারা এই বিচারের দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এই যে দাবি দেওয়া এবং তাদের যে দাবি আসামিদের একেবারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে যে বিচার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি তারা করছেন। আমরা দেখেছি যখন আসামিদেরকে গারদখানা থেকে বের করা হয় তারা আসলে অনেকে মুখ লুকাতে চেষ্টা করেছেন এবং বেশিরভাগই হচ্ছে বয়সের তরুণ এবং আমরা দেখেছি তাদের চোখে মুখে এক ধরনের দেখা যাচ্ছে এবং তারা কেউ আসলে গণমাধ্যমের সামনে চেহারা দেখাতে চাচ্ছিলেন না, এমন একটি অঙ্গিভঙ্গি আমরা দেখেছিলাম। পরবর্তীতে তাদেরকে এখানে আনা হয় এবং শুনানি চলছে এবং পুলিশ যেটি বলছে সেখানে আজকে শোন অ্যারেস্ট দেখানো হবে, শোন অ্যারেস্টের আবেদন করা হবে। সে আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ আইন অনুযায়ী যেদিন শোন অ্যারেস্ট করা হয় সেদিন আসলে রিমান্ড প্রেয়ার বা রিমান্ড মঞ্জুর করা হয় না, পরবর্তী মঞ্জুর করা হবে। এবং বলা হচ্ছে যে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আইনজীবীরা বিক্ষোভ করছেন এখন আদালতে। তো পরবর্তীতে আমরা আসলে আদালতের সেই শুনানি শেষে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে আদালত কি নির্দেশনা দিয়েছেন বা কি শুনানি হয়েছে এবং আসামি পক্ষ বা সে পক্ষেরই আমরা বক্তব্য জানতে। আমরা এই মুহূর্তে তাদের কি বক্তব্য নেওয়ার চেষ্টা করতে বক্তব্য রাখছেন আইনজীবী এখানকার আইনজীবী হয়ে উনি এখানে এডিশনাল পিপি হয়ে, যেহেতু এই মামলাটা জিয়ার মামলা, রাষ্ট্রবাদী মামলায় কোনোদিন রাষ্ট্রপক্ষের কোনো পিপি ওকালতনামা দাখিল করতে পারেন না, এটাই নিয়ম। উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হয়ে উনি আসামিদের পক্ষে জামিন চেয়েছেন এবং এই কারণে উনি নৈতিক অবক্ষয় ঘটে গেছে ওনার, সেই কারণে আমরা ওনার পদত্যাগ দাবি করেছি এবং উনি শপথ ভঙ্গ করেছেন, সেজন্য আমরা সকল আইনজীবীরা ওনার পদত্যাগ দাবি করেছি এবং উনি পদত্যাগ করেছেন। ওনার নাম হচ্ছেন নেজামুদ্দিন, উনি পদত্যাগ করেছেন। পিপি কার্যালয় থেকে হয়েছে, আমাদের যে মহানগর পিপি সাহেব ছিলেন উনার দপ্তরেই উনি পদত্যাগ করেছেন এবং ওনার পদত্যাগ পত্র উনি গ্রহণ করেছেন। এই মুহূর্তে আসলে ভিতর থেকে একটা আদেশ, শুনানি শেষে একটা আদেশ এসেছে, আমরা সেই আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করব। আদালত আসলে কি নির্দেশ দিয়েছেন বা শুনানি? বিজ্ঞ আদালত আমরা মাত্র যেটা শুনানি করাচ্ছি এটা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর 46/11/24। এই মামলার অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদেরকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। এরা আগে থেকে গ্রেফতার, এটাকে হত্যা মামলায় আজকে শুনানি দেখানো হয়েছে। আমান দাস যেটা 2 নম্বর আসামি, দুর্লভ দাস যেটা 30 নম্বর আসামি, রাজীব ভট্টাচার্য, তারপরে এটাতে নয়ন দাস যেটা 12 নম্বর আসামি, বিশাল দাস 7 নম্বর আসামি, সমীর দাস 17 নম্বর আসামি, গগন 11 নম্বর। এরা সবাই হত্যা মামলার আসামি, যেগুলো এখানে আমি তাদেরকে শুনে এই হত্যা মামলা দেখানো হয়েছে। মোট 9 জনকে আদালত তাদেরকে শুনে দেখিয়েছে। এরা অন্য মামলা আগে থেকে আদালতে গ্রেফতার করছে ওই দিনের ঘটনায়। যেহেতু হত্যা মামলা হয়েছে, হত্যা মামলা আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেছে।
আবেদন আদালত মঞ্জুর করে তাদেরকে গ্রেফতার দেখিয়েছে। রিমান্ড প্রেয়ার এই মামলা নাই, আর 43 একটা মামলায় কিছুক্ষণ পরে MM1 রিমান্ড প্রেয়ার শুনানি হবে সংশ্লিষ্ট আয়ু। আমার নাম এডভোকেট রাহেল চৌধুরী। আসামির নাম আমি আমান দাস, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, নয়ন দাস, বিশাল দাস, সমীর দাস, মনু দাস, গগন দাস, সবাই যে এই কিছুক্ষণ আগে আসলে হত্যা মামলা যে শুনানি সেটি শেষ হয়েছে এবং সেখানে আইনজীবীরা বলছেন 9 জনকে আসলে সোনারেজ দেখিয়েছে আদালত, অর্থাৎ তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। আরেকটি জিটিএ পরিবারের পক্ষ থেকে মামলা রয়েছে, অর্থাৎ পুলিশের উপরে হামলা এবং আইনজীবীদের উপর হামলা এবং আদালত চত্বরে ভাঙচুর, সেটি মামলা আরেকটি শুনানি চলবে এবং সেখানে বলা হচ্ছে যে রিমান্ড প্রেয়ার করা হবে। তো এখন পর্যন্ত আসামিরা আদালত চত্বরে আছেন, একটি শুনানি শেষ হলো, আরেকটি শুনানির অপেক্ষায় আমরা আছি। উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যেটি আমরা আপনার মাধ্যমে দেখছিলাম। আব্দুল্লাহ রাকিব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। ইসকন নিয়ে ভারতীয় গণমাধ্যম গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে দেশের গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে দুপুরে আবু সাইদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখানে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় আবু সাইদ ফাউন্ডেশনে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে জাফরপাড়া বিদ্যালয় মাঠে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের একটু সময় দেন, আগের থেকে তো পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরো উন্নতি হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে উপজেলার চকের সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ রাজাপুর গ্রামের কোরবান আলী ও তার 10 বছর বয়সী মেয়ে কোহেলি খাতুন। কোরবান আলী বাক প্রতিবন্ধী ছিলেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাচ্ছিলেন কোরবান আলী। সকাল 9:30টার দিকে উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চকের সেতু পার হওয়ার সময় কাটা পড়েন দুজনেই। পরে স্থানীয়রা তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পারিবারিক অশান্তির জেরে মেয়েকে নিয়ে বাবা আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের। কালকে বলিচ্ছে যে আমি দুটা বাচ্চা নিয়ে যা রেলে তলে পড়ে মারা যাবো। বিটি দুজনা কাটা গেছে, এটা বড় মেয়ে আর ওটা ছোট মেয়ে বাসায় আছে, আর এটা বাপ বিটি, আর বাপ হচ্ছে কালা। সাংসারিক নিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী তার আর একটা সন্তান 5 বছরের মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে চলিয়ে গেছে। আমরা এটা সঠিক তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ের সর্বশেষ সাংবাদিকদের সামনে তুলে ধরছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরে তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। ইয়ার মধ্যে ওখানে যে কমিউনিটি তার মধ্যে আছে সরকারই, কিন্তু তাদের একটু শক্তি বেশি আছে, সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে, সবখানে তারা গিয়ে করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে আমরা আমাদের এটা বলেছিলাম, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আচ্ছা, জীবন আপনি তো কালকে একটা ভিডিও মধ্যে আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি একটা প্রভোকেশন হিসেবে, প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল।
প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে। তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবে। স্যার দুটো বিষয়, একটা হলো স্যার যে আজকে ব্রিফিং এ চিন্ময় দাস যিনি ইসকনের ফর্মার নেতা ছিলেন, ওনার ব্যাপারে স্পেসিফিক্যালি ডিপ্লোম্যাটদের কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা একটা। আরেকটা, এই যে প্রচারণা বা প্রোপাগান্ডা যেটা চলছে গ্লোবালি, এটার ব্যাপারে ডিপ্লোম্যাটদের কোনো করণীয় আছে কিনা বা কোনো রিকোয়েস্ট করেছেন কিনা? দেখুন, প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রস্তুতি হয়েছে, কোর্ট তার বিয়ে জায়গায় যখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এরকম ঘটনা তো আগে করতে পারে না। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশে রিপোর্ট করবে, এটা নিয়ম। যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে এবং আমি আশা করবো যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে। এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি যে তোমাদের যে মতামতটা, দু একজন উল্লেখ করেছেন যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু বিদেশি পশ্চিমে, এবং তার মিশন থেকে বলছিল যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা করি। উনি বললেন যে আমি তাকে বললাম যে না, আমি সিকিউরিটি চাই, আমি নর্মাল সিচুয়েশনকে ওখানে হাজির হতে চাই। একটু দু একটা পুলিশ ওখানে তারা জেনে গেছে এবং তারা একটু সিকিউরিটি দিয়েছিল, কিন্তু সে বললো যে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই এবং সেখানে আমি দেখেছি যে সেই যে অনুষ্ঠানটা সেটাতে হিন্দু এবং মুসলিমের পার্টিসিপেট। আপনারা জানেন এটা, আপনাদের যে কারণ আমার মেয়ের বিয়েতে হিন্দু অতিথিরা এসেছে এবং আমরা প্রচুর হিন্দুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই, তাদের সাথে একসাথে এনজয় করি, উপভোগ করি। ঠিক এই পিকচারটা উনি দিয়েছেন। আমি তখন তাকে রসিকতা হিসেবে বললাম যে প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর হেডকোয়ার্টার্স যে তোমার এই এক্সপিরিয়েন্স আছে। সে বলছে ইয়েস আই ডু। আচ্ছা, এদিকে একটু ডিপ্লোম্যাটদের কোনো বিষয়ে কোনো জানার আগ্রহ ছিল না, কোনো প্রশ্ন ছিল না এই সেশনে? ছিল, হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়েছে, ডিটেইলস তারা একটু জানতে চাইছেন। তো বাই এন্ড লার্জ তারা বলেছেন যে আমি খুব কম্প্রিহেনসিভ ব্রিফ দিয়েছি সবকিছু। আমি একথা বলার চেষ্টা করি যে কোথাও কোনো সমস্যা নাই, একথা বললে কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। সমস্যা আছে, সেই সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি এবং সফল হচ্ছি অনেকখানি। এবং এটাতে আমি বলছি যে আপনাদের সবার, আমাদের যারা বন্ধু আছেন, আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। খুলনা প্রেস ক্লাবে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন চাকরি করবে সে তো চাবে যে ফাইন্যান্সিয়ালি যাতে সে একটা কমফোর্টেবল সিচুয়েশনে সে থাকে। সেই জন্যই আমাদেরকে প্রাইমারি শিক্ষকদের বেতন বা আর্থিক সুবিধা এনশিওর করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। অর্থাৎ স্কুলের পরে সে যাতে নিজ উদ্যোগে তার ছাত্রীদের খবর নিতে পারে, স্কুলের পরে যাতে তাকে চিন্তা করতে না হয় না আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে, অথবা আমাকে গিয়ে ওষুধের দোকানে বসতে হবে, কাজ করতে হবে, এই চিন্তাটা যাতে না মাথায় না থাকে। এবং আমি মনে করি আমাদের দেশে যে বড় একটা যে দুর্নীতি, একটা সমস্যা আছে যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে যদি আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে চাই, এই দুর্নীতিটাকে যদি আমরা সামাজিকভাবে কমিয়ে আনতে চাই, কতটুকু শেষ করা সম্ভব আমি বলতে পারবো না, বাট সামাজিকভাবে যদি এটাকে কমিয়ে আনতে হয়, একটা স্বাভাবিক মানে এটাকে একদম নির্মূলের কাছাকাছি আনতে হয়, আনা সম্ভব হয়, সেটাও কিন্তু প্রাইমারি লেভেল থেকেই আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যদি সেই রকম মানুষদেরকে শিক্ষক করতে পারি যারা ছাত্রছাত্রীদেরকে, সেই ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ছোটবেলা থেকে শেখাতে পারবে যে দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি একটা অন্যায়, এই মূল্যবোধটা যদি দিতে পারে, এই মূল্যবোধটা দিতে পারলে আমি মনে করি 2, 4, 5 বছর না হলে 10 বছর পরে গিয়ে অবশ্যই সেই বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন সমাজের বিভিন্ন অফিস আদালতে চলে যাবে দেশের রাষ্ট্রের, আমি মনে করি 2, 4, 5 বছর না হলে 10 বছর পরে গিয়ে অবশ্যই সেই বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন সমাজের বিভিন্ন অফিস আদালতে চলে যাবে দেশের রাষ্ট্রের, স্বাভাবিকভাবেই তখন এই দুর্নীতির বিষয়টাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে সক্ষম হবো, এটাকে রোধ করতে আমরা সক্ষম হব। সেই জন্যই সাগর যেটা বলেছে, আমি মনে করি
এটা শুধু একদিন 2 দিনের বিষয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি লেভেল, এবং এটার ইফেক্ট হচ্ছে অনেক লম্বা, অনেক বড়। ধন্যবাদ। আমরা মনে হয় একটু আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ময়মনসিংহ একটি বিভাগ আছে এবং মাননীয় চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আমরা মনে হয় আর 2টা প্রশ্নের বেশি আমরা যেতে পারবো না, সুতরাং ময়মনসিংহ বলেন। আমরা ভার্চুয়ালি যুক্ত ছিলাম, তারেক রহমান বক্তব্য রাখছিলেন সরাসরি সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। শান্তি চুক্তির 27 বছর পার হলেও সংঘাত কমেনি পাহাড়ে। বিভিন্ন মেয়াদে প্রায় 20 বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে আঞ্চলিক সংগঠনগুলো। অন্যদিকে পাহাড়ে সংঘর্ষ এবং বিভেদ বৃদ্ধির জন্য শান্তি চুক্তিকে দায়ী করে তা বাতিলের দাবি বিএনপির। পাহাড়ের সংঘাত বন্ধ করতে 1997 সালের 2 ডিসেম্বর সই হয় শান্তি চুক্তি। তবে চুক্তির পরও পাহাড়ের নতুন 3টে আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে। টানা 16 বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পুরোপুরি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ, অভিযোগ আঞ্চলিক সংগঠনগুলোর। তৎকালীন সময়ের হাসিনা সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা বললেও কিন্তু তারা বিভিন্নভাবে কলাকৌশল প্রয়োগ করে চুক্তিটা তারা বাস্তবায়ন করে নাই। এর বাস্তবায়ন না হওয়ার পিছনে আমি যেটা মনে করি তার সদিচ্ছার অভাব ছিল। চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর কোনো আন্দোলন গড়ে ওঠেনি বলে অভিযোগ ইউপিডিএফের। জনসংহতি সমিতি কোনো আন্দোলন করলে তাতে সমর্থনের কথা জানিয়েছে সংগঠনটি। যারা চুক্তি করেছে মানে সরকার পক্ষ এবং জনসংহতি সমিতি, তাদেরও আন্দোলনের এই চুক্তি বাস্তবায়নের জন্য যে দীর্ঘ একটা আন্দোলন প্রয়োজনীয়তা ছিল সেটাও দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে বিএনপির দাবি শান্তি চুক্তির মধ্য দিয়ে বেড়েছে বৈষম্য, বেড়েছে পাহাড়িদের মধ্যে সংঘাত, তাই চুক্তি বাতিলের দাবি দলটির। বাঙালিদের মধ্যে যেমন একটা বৈষম্য শিকার হয়েছে, পাহাড়িদের মধ্যে এটা নিয়ে পাত্রিঘাতী সংঘাত সৃষ্টি হয়েছে। অতএব এই চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ধারা সম্পূর্ণ এবং 15টি আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে। বাকি 9টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য শান্তি চুক্তির 27 বছরেও জেলা পরিষদের হাতে হস্তান্তর হয়নি সব দপ্তর। নির্বাচন নেই জেলা ও আঞ্চলিক পরিষদে, ঝুলে আছে ভূমি বিরোধ নিষ্পত্তিও। এমন অবস্থায় রাঙামাটিতে পালিত হচ্ছে দিবসটি। 1997 সালের 2 ডিসেম্বর সম্পাদন হয় পার্বত্য শান্তি চুক্তি। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে উপজাতীয় অঞ্চল স্বীকৃতি দিয়ে 3 জেলা পরিষদ গঠনের কথা উল্লেখ করা হয়। জেলা পরিষদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরগুলো হস্তান্তর করা হলেও আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচন না হওয়ায় মিলছে না সুফল। তথাকথিত কতগুলো ব্যক্তিকে নিযুক্ত করে সিলেক্টেড করে বসানো হয়, যারা কোনো বাঙালি এবং পাহাড়ি সম্প্রদায়ের উপকারে আসে না। মন্ত্রণালয় হতে যে পরিপত্র জারি করা হয়েছিল জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে, সেটা আমি মনে করি চুক্তির একটা ভাইলেট। কমিশন থাকলেও পাহাড়ে এখনো নিষ্পত্তি করতে পারেনি ভূমি বিরোধ। কমিশনের বর্তমান কার্যক্রমও স্থবির। এ বিষয়ে চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতির কেউ কথা বলেননি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সংযোজন বিয়োজন করে হলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন দরকার। একদল বলছে চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি, সেটা প্রত্যাশা পূরণ হয়নি। ওদিকে বিগত সরকারের পক্ষে বলা হয়েছিল যে চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, বাকিটা জনগণের মধ্যে ছেড়ে দেওয়া উচিত যে কতটুকু বাস্তবায়ন হয়েছে কতটুকু হয়নি। 3 পার্বত্য জেলা পরিষদের তদারকি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।